আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী সহ সারা দেশ। শুক্রবার দুপুর 1:54 এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। সংস্থাটি জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে 47 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে 18 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতে এই ভূকম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ভূকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর পুনরায় গণধর্ষণ শেষে এক কিশোরীকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত নুরা রয়ে গেছে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট 5 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলো মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, ধর্ষক নুরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব, এবায়দুল্লাহ হোসেন, বাজার এলাকার গাফফার। গত 15 দিন আগে নুরার নেতৃত্বে 6 জন স্থানীয় সন্ত্রাসী কিশোরী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী দেওয়ান থানায় অভিযোগ না করে বিচার করার দায়িত্ব নেন। তবে তিনি অপরাধীদের সাথে দফারফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো মীমাংসা না করেই ঘটনাটি ধামাচাপা দেন। ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। 15 দিন পর বখাটের চক্রটি কিশোরী আমেনাকে তার বাবার সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাসুরা ইউনিয়নের কোতালির চর দড়িকান্দির একটি সরিষা ক্ষেতে ফেলে রাখে। রোজার 1 সপ্তাহ পার হলেও পুরোপুরি স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। কিছু পণ্যের দাম সহনশীল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ মূল্যের চাপ রয়ে গেছে সাধারণ ক্রেতাদের ওপর। পুরনো সিন্ডিকেট না ভাঙলেও বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের কাছে কঠিন হবে বলে মনে করছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। রোজার শুরুতে বাজারে যে অস্থিরতা দেখা গিয়েছিল, 1 সপ্তাহ পরেও তার পুরোপুরি সমাধান হয়নি। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে সবজির সরবরাহ কিছুটা বেড়েছে, তবে দাম এখনো নাগালের মধ্যে আসেনি। ক্রেতারা বলছেন সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের কঠোর ভূমিকা দরকার। 8 দিন চলে যাচ্ছে, এখনো লেবুর হালি 100 টাকা, শশাও অনেক দাম 80 টাকা। 80 টাকার নিচে কোনো শশা নাই। গত সপ্তাহের তুলনায় কম, কিন্তু নিয়ন্ত্রণে বলা যাবে না, নিয়ন্ত্রণ থেকে একটু বেশি, কিন্তু সরকারকে বাজার মনিটরিং করতে হবে। বিক্রেতারা বলছেন রমজানের চাহিদা বেশি থাকায় পাইকারি দাম বাড়ে, যার প্রভাব পড়ে খুচরা বাজারেও। বিশেষ করে বেগুন, কাঁচামরিচ, টমেটো ও শসার দামে ওঠানামা রয়েছে। আর রমজানের আগে বলারটা একটু কম ছিল, এখন বলার হয়েছে যে 180 টাকা, আগে আসছিল 165। ছোলা রোজার আগে বেচছি আপনার 95 থেকে 90 টাকা, এখন ছোলা কেজি প্রতি 5 টাকা 6 টাকা কমে গেছে, এখন 85 বেচছে ছোলা। অন্যদিকে চাল, ডাল ও ভোজ্য তেলের বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও ছোলার দাম কিছুটা কমেছে। দাম, কাঁচামালের দাম এটা কমে বাড়ে, কখন কমবে কখন বাড়বে এটা বলা যাচ্ছে না। রোজার 1 সপ্তাহ পার হয়ে গেছে, রোজার 1 সপ্তাহ আগ থেকে এখন 1 সপ্তাহ পর পর্যন্ত অনেক কিছু কমছে। মাছ মাংসের বাজারে দাম কমার ছোঁয়া থাকলেও মুরগির দামে তেমন কমতির ইঙ্গিত নেই। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। শীতের শেষে তীব্র নাব্যতা সংকটে বিপর্যস্ত হয়ে পড়ে বরিশালের মিরগঞ্জ মুলাদী নদীপথ। ডুবোচর, ঘুরপথ আর অতিরিক্ত ব্যয়ে বাড়ছে জনদুর্ভোগ। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্ট। বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জের 4 উপজেলার কয়েক লাখ মানুষের অন্যতম ভরসা মিরগঞ্জ মুলাদী নদীপথ। প্রতিদিন যাত্রী ও পণ্যবাহী যানবাহন পারাপার হয় এই রুট দিয়ে।
কিন্তু শীত এলেই নদীর পানি কমে, সৃষ্টি হয় অসংখ্য ডুবোচর। স্থানীয় সূত্র বলছে, কিছু স্থানে নাব্যতা নেমে আসে প্রয়োজনীয় গভীরতার নিচে। ফলে নির্ধারিত চ্যানেল পরিবর্তন করে প্রায় 1 কিলোমিটার ঘুরে চলতে হচ্ছে ফেরিগুলো। এখন পানি কইমা যায় এবং চরগুলা জায়গা যায়, তো চরের জায়গার কারণে হয়েছে কি ফেরি ঘুরে যাইতে হয়। চর পড়ে গেছে আমাদের প্রায় 3-4 কিলোমিটার ঘুরে গেলে প্রায় 1 ঘন্টা 20-30 মিনিটের মতো সময় লাগতেছে। এর লেগে আমাদের অনেক ভোগান্তি, আমাদের কাঁচামাল থাকে, মাছ থাকে, এই মাল নষ্ট হয়ে যায়। সমস্যা এই যাত্রী পারাবার আবার চিল্লি করতেছে, ঘুরিয়ে আসা লাগে। বর্ষাকালে ঘুরিয়ে লাগে না, শুকনার সিজনে ঘুরিয়ে আসা লাগে। ঘুরপথে চলাচলে বাড়ছে জ্বালানি ব্যয়, কমছে ট্রিপ সংখ্যা। জোয়ারের জন্য অপেক্ষা করায় সময় মতো গন্তব্যে পৌঁছতে পারছে না যাত্রী ও পরিবহন চালকরা। পচনশীল কৃষিপণ্য পরিবহনেও তৈরি হচ্ছে ঝুঁকি। আমার ফেরিটা আগের থেকে মিনিমাম 1 থেকে 1.5 কিলো পথ ঘুরে যাইতে হয়, সেক্ষেত্রে আমার ফুয়েল কস্ট ডাবল হয়ে গেছে। তো আমার যে খরচ, আসলে এটা আমি এই গাড়ির ভাড়া দিয়ে মেকআপ করতে পারতেছি না। ইজারাদার প্রতিষ্ঠানের দাবি, অতিরিক্ত ব্যয় রাজস্ব আদায়েও প্রভাব পড়ছে। সংকট সমাধানে পরিকল্পিত ও নিয়মিত ড্রেজিং এর কথা জানালেন নির্বাহী প্রকৌশলী। মিরগঞ্জ ফেরিঘাটে যে নাব্যতা সংকটজনিত যে সমস্যাটা উদ্ভূত হয়েছে, আসলে আমাদের কাছে এরকম ইনফরমেশন আসেনি। তো যদি এরকম হয়, তো আমার ধারণা জিনিসটা সাময়িক, এখন শুকনো মৌসুমের কারণে হয়তো আটকে যাওয়ার যে বিষয়টা হতে পারে, এটা নতুন পানি চলে আসলে তারপর হয়তো আবার এই প্রবলেমটা থাকবে না। অন্যদিকে বরিশাল ড্রেজিং বিভাগ জানিয়েছে, আনুষ্ঠানিক চাহিদাপত্র পেলে প্রয়োজনীয় সমীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে। আর মিরগঞ্জ ফেরিঘাটের নাব্যতা সংকট সম্পর্কে আমরা কোনো চাহিদাপত্র পাইনি। আমরা হাইড্রোগ্রাফি বিভাগে অবহিত করে হাইড্রোগ্রাফি জরিপ করে আমাদের উদ্যোগ কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দখল, দূষণ আর নাব্যতা সংকটে মিরগঞ্জ ফেরিঘাট, এতে বাড়ছে ভোগান্তি, পুড়ছে অতিরিক্ত জ্বালানি আর হুমকির মুখে পড়ছে এই রুট। তাই সংশ্লিষ্টরা পরিকল্পিত ড্রেজিং ব্যবস্থার মাধ্যমে এ পথকে রাখবে সচল, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের প্রতিটি মানুষের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। গাইবান্ধা জেলার গুরুত্বপূর্ণ উপজেলা গোবিন্দগঞ্জ। প্রায় কয়েক লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু আধুনিক অবকাঠামো থাকলেও সেবার মান নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। গাইবান্ধা থেকে মশিউর রহমান বাবুর অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। কাগজে কলমে 100 শয্যার হাসপাতাল, কিন্তু বাস্তবে চলছে 50 শয্যার জনবল ও বাজেটে। ফলে প্রতিদিন গড়ে 150 থেকে 200 রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা গেছে, একাধিক ওয়ার্ডে ফ্যান নষ্ট, টয়লেটে নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা, দীর্ঘদিন ধরে অচল লিফট। এতে গুরুতর রোগী ও গর্ভবতী নারীদের সিঁড়ি দিয়ে ওঠানামা করাতে গিয়ে তৈরি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। অতিরিক্ত রোগীদের অনেকেই মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। মনে করছি এখানে ডাক্তার আসে না ঠিকভাবে, শুধু একবার ডাক্তার আসে, কমপক্ষে তো 3 বার আসা দরকার। পানি তো পরিষ্কার না, পানির মধ্যে ময়লা। লিফট নষ্ট হওয়ার কারণে রোগীরা অত্যন্ত ভোগান্তিতে পড়তেছে। আমি নিজেও এটার শিকার। সীমাবদ্ধতার কথা স্বীকার করে এই কর্মকর্তা জানালেন, 50 শয্যার বাজেট ও জনবল দিয়েই 100 বা তার বেশি রোগীর চাপ সামলানোর চেষ্টা করা হচ্ছে। খাবার থেকে শুরু করে ওষুধপত্র সবকিছুই আমরা পাই হচ্ছে 50 শয্যা হাসপাতালের রোগী সংখ্যা হিসাবে। কিন্তু এই যে 50-এর উপরে যে রোগীরা থাকবে হাসপাতালে, সবাই কিন্তু আমাদের খাবারও পাবে না। ওষুধ যদি আমরা দেওয়ার চেষ্টা করি, যেহেতু ওটা আমরা নেই, কিন্তু খাবারটা আমাদের বরাদ্দ থেকে ফিক্সড 50 জনের। স্বাস্থ্য খাতে সরকারের বড় বিনিয়োগের পরও কেন পূর্ণাঙ্গ জনবল ও সরঞ্জাম নিশ্চিত হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। এই হাসপাতালে যে উন্নয়নের বিষয়গুলো এখানে সরকার থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসার পরেও ওনারা সম্ভবত সঠিকভাবে কোনো মূল্যায়ন করতেছে না, এবং জনগণের ট্যাক্সের টাকায় তারা বেতন নিচ্ছে, নেওয়ার পরেও ন্যূনতম সেবাটুকু জনগণকে দিতে পারতেছে না। উপজেলাবাসীর প্রত্যাশা দ্রুত জনবল নিয়োগ, যন্ত্রপাতির সচল এবং কার্যকর তদারকি। তা না হলে আধুনিক ভবন থাকলেও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিতই থাকবেন কয়েক লাখ মানুষ। তামান্না সাদিকা, মাই টিভি।
মাদারীপুরের কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে শিকারমঙ্গল এলাকায় খালের উপর ব্রিজ নির্মাণ কাজে অস্থায়ী বাঁধ দেওয়ার কারণে কৃষি জমিতে সেচ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে প্রায় 50টি ব্লকে প্রায় 500 বিঘা জমির বোরো ধান চাষাবাদের সময় মতো পানি সেচ না দিতে পারায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। অবিলম্বে অস্থায়ী বাঁধ অপসারণ করে সেচের পানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত। মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডে চর ফাতে বাহাদুর এলাকায় 16 মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। তবে ব্রিজ নির্মাণ কাজের সুবিধার্থে খালের উপর অস্থায়ী বাঁধ দেওয়ায় আশেপাশের কৃষি জমিতে সেচ কার্যক্রম মারাত্মক ব্যাহত হয়েছে। কৃষকদের অভিযোগ, শিকারমঙ্গল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের প্রায় 50টি ব্লকে প্রায় 500 বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়ে থাকে এই খালের পানির উপর নির্ভর করে। সময় মতো পানি না পাওয়ায় অনেক জমিতে ধানের চারা শুকিয়ে যাচ্ছে, কোথাও কোথাও চারা নষ্ট হয়ে পড়েছে। একই সাথে সবজির চাষও ক্ষতির মুখে পড়েছে। কৃষকের সুবিধার্থের জন্য আমাদের ব্রিজটা এক প্রান্ত উঁচা করা হোক। আমাদের এই ব্রিজে অনেক সমস্যা হইতেছে, 50টা ব্লকের ধান নষ্ট হইতেছে, এরা বান ছাড়তেছে না। এই বান 1 মাসের কথা করে দিয়া আজ পর্যন্ত এই বান দিয়ে রাখছে। ব্রিজের কারণে আমরা ব্লকে পানি পাইতে আসি না, আমাকে জমিনে ধান লাল হয়ে যাইতে আছে। এই চাষাবাদের সাথে প্রায় 30,000 মানুষের জীবন জীবিকা জড়িত। ফসল ঘরে তুলতে না পারলে পরিবার নিয়ে চরম দুর্দশায় পড়তে হবে বলে জানান ভুক্তভোগীরা। আমি মানে কি জমিনে সার দিতে পারি না, পোলা ফেললে আমি ভাত খেতে পারি না, আমি চলতে পারি না, ফিরতে পারি না। আমার যে জায়গা জমিন আছে আমার সব শেষ হয়ে গেছে। আমি দুনিয়ায় থাইকে লাভ নাই, আমি পোলা ফেললে কি করবো আর কি খাই? পানি বগর আমরা ধান লাগাইতে পারি নাই, আর যে লাগাইছি সে পুড়িয়া গেছে, লাল হয়ে গেছে, জমি ফাইটে গেছে, গায়ে নিতে পারি নাই। ব্যাগ কিছু ঠিক মতো দিতে আসি, সার দিতে আসি, ধান পাইতে আসি না পারি ব্যাগ। এদিকে কৃষি জমিতে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন। পানি যেতে পারতেছে না এই ব্যাপারে আমরা অবগত হয়েছি। ইতিমধ্যে আমরা ঠিকাদারের সাথে কথা বলেছি এবং উনি এই আমার কৃষক ভাইরা যেন সহজেই শেষ কার্য পরিচালনা করতে পারে তার জন্য ওনারা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। কালকিনি উপজেলার শিকারমঙ্গলে এলজিডি কর্তৃক যে ব্রিজ নির্মিত হচ্ছে সেখানে পানি প্রবাহ সংক্রান্ত একটু জটিলতা রয়েছে। এই বিষয়ে আমি উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি, তাকে অনুরোধ করেছি তিনি যেন পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য ব্যবস্থা নেন। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ব্রিজ নির্মাণ করা হচ্ছে, কিন্তু ব্রিজের নিচে অস্থায়ী বাঁধ দেওয়ার কারণে কৃষক তাদের জমিতে সেচ দিতে পারতেছে না, ফলে তাদের বোরো যে ধান রয়েছে সেগুলো মরে যাচ্ছে। তবে কৃষকদের দাবি দেশের উন্নয়ন হোক, ব্রিজ নির্মাণ করা হোক, কিন্তু সেটি কৃষকের স্বার্থ রক্ষা করে। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি।